হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, যে জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে 9 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির গতকাল। কিন্তু গতকাল এই নাম ঘোষণার পর সঙ্গে সঙ্গে যে প্রার্থী ঘোষণা করেছিলেন তার মধ্যে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন বালিগঞ্জের। কি নাম? না, বালিগঞ্জের এই প্রার্থীর নাম হলো নিশা চট্টোপাধ্যায়। রাতারাতি হুমায়ুন কবির নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী থেকে সরিয়ে দিলেন। কেন? আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, তুমি যদি গতকালকে ছবি অতনু দেখো তাহলে দেখবে প্রথমে যাদের নাম ঘোষণা করা হলো তার থেকে অনেকটা সময় পরে নিশা চ্যাটার্জির নাম হুমায়ুন কবির ঘোষণা করেন এবং তিনি উল্লেখ করেন যে তিনি বালিগঞ্জের প্রার্থী করতে চলেছেন হচ্ছে নিশাকে। এবং নিশাও পরবর্তী সময় আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে কি উল্লেখ করেছিলেন দীর্ঘদিনের তার এবং তার পরিবারের সাথে সম্পর্ক রয়েছে হুমায়ুন কবিরের, তাকে দায়িত্ব দেওয়াতে তিনি কতটা খুশি। তো আজকে সেই হুমায়ুন কবিরের গলাতে উল্টো সুর শুনতে পাওয়া যাচ্ছে। তার তাহলে একবার শুনেই নেওয়া যাক যে সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। না, কথা বলছি, আজকেই ডেকেছি বালিগঞ্জ এলাকার থেকে 2-4 জনকে, বিকেলে আমার সাথে কথা হবে। তারপরে আমি খুব শীঘ্রই ওখানকার প্রার্থী, আমি তো টোটাল 8 জন প্রার্থী ডিক্লেয়ার করেছি, শুধু এটা নিয়েই বিতর্ক হয়েছে। এটা আমি খুব সম্ভবত 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে নেক্সট নাম আবির, তুমি যখন বলছিলে গতকালের কথা, আমরা হুমায়ুন কবিরের এখনকার বক্তব্য শুনলাম, কিন্তু যখন তুমি বলছিলে যে গতকাল নাম ঘোষণা যখন হচ্ছিল সেই সময়ের কথা, হুমায়ুন কবির কি বলেছিলেন, তারপর নাম ঘোষণার পর নিশা চট্টোপাধ্যায় কি বলেছিলেন, সেই বক্তব্য একটু শুনিয়ে নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী। ধর্ম নিয়ে ম্যাটার করি না, আমরা ম্যাটার করি আমাদের দেশটা নিয়ে কিভাবে হচ্ছে, আমার দেশটা কিভাবে চলবে, সেই দেশ নিয়ে আমাদের যত এত ঝামেলা, সেই ঝামেলা আমরা মিটিয়ে আমরা একত্র হয়ে আমরা থাকতে চাই। তো আমরা চাই যে আমি মানুষের কাছে এসে যে আমাকে সবাই একজোট হয়ে যে কিরম কাজ করতে হবে, তাতে আমি সবার কাজ করতে পারি। হুমায়ুন চাচার দল এই জন্য করলাম যে আমাকে যেখানে জায়গা দিয়েছে আমি সেখানে এসেছি। সবকিছু সহজ হয় না, সবকিছুই টাফ হয়। তো টাফটাকে আমাদের এটাকে এক্সাম, আমাদের তো এক্সামটাকে আমরা কিভাবে ক্লিয়ার করবো সেই জন্যই সংগঠন করা। আবির, কাল নাম ঘোষণার পর একটা বিপুল উচ্ছ্বাস এবং নিশা চ্যাটার্জি বললেন তিনি দেশের কাজ করতে চান, দশের কাজ করতে চান। নিঃসন্দেহে বঞ্চিত হলেন, কিন্তু কেন বঞ্চিত হলেন হুমায়ুন কবির? তাকে প্রার্থী করেও আবার সরে গেলেন কেন? তুমি গতকালকে যদি দেখো তাহলে দেখবে হচ্ছে যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তার মধ্যে 3 জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল। সেই 3 জনের মধ্যে আবার 2 জন মহিলা প্রার্থী তারা হিন্দু ধর্মের ছিল, সেটাও হুমায়ুন কবির গতকালকে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন এবং তার বক্তব্য এটাও ছিল তিনি কতটা ধর্মনিরপেক্ষভাবে তার দলকে রাখছেন, কোনো ধর্মীয় মেরুকরণ বা বিভাজনে রাখছেন না, সেটাতে তিনি নাকি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হুমায়ুনের আজকের বক্তব্যের ক্ষেত্রে পরিষ্কার যে গতকালকে নিশার নাম ঘোষণার পর থেকে নিশার বিভিন্ন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। তার বক্তব্য যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হতে শুরু করেছে তাতে যে আচরণ দেখতে পাওয়া যাচ্ছে তা কোনোভাবেই তার দলের যে লাইন তার সঙ্গে মেলে না, তার দলের আদর্শের পরিপন্থী সেটি নয়। একই সঙ্গে আজকে এই হুমায়ুনে তিনি কার্যত বলছেন যে তিনি যাদের সঙ্গে আলোচনা করে নিশার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন হয়তো কেউ তার মধ্যে থেকেই তাকে কেউ ভুল বুঝিয়েছিলেন।
তিনি তারও খোঁজ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি মনে করছেন নিশাকে প্রার্থী করলে তার দলের যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হবে, সেই কারণেই নিশাকে তিনি প্রার্থী করছেন না। ফলে গতকাল থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রাজ্যের শাসক দলেরও বক্তব্য যে হুমায়ুন কবির অত্যন্ত তাড়াহুড়ো করা শুরু করেছেন। তিনি নিজের দলই এখনো গুছিয়ে উঠতে পারলেন না, তিনি প্রথমেই প্রার্থীর নাম কি করে ঘোষণা করে দিলেন। কার্যত তারই ফলস্বরূপ বা কার্যত তারই এটা রেস ধরে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে 24 ঘন্টা কাটতে না কাটতেই কলকাতার বালিগঞ্জের মতো জায়গার যেখানে তিনি প্রার্থী ঘোষণা করেছিলেন, যেখানে সেই ব্যক্তি তার সঙ্গে কতটা ভালো সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন, তাকেই প্রার্থী পদ থেকে তিনি সরালেন। এমনকি দলের সঙ্গেও যে কোনো ধরনের সংযোগ নিশায় রাখতে চান না, সেটাও কার্যত ঘনিষ্ঠ বলে বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলছেন দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। কেন ভাবমূর্তি নষ্ট হবে? এই সোশ্যাল মিডিয়ার রিলের জন্য। তার পার্টি, তার সিদ্ধান্ত। তার মনে হতেই পারে নিশা চ্যাটার্জিকে দিয়ে তিনি ভোট বৈতরণী পার করবেন। 24 ঘন্টা পরে তার মনে হতেই পারে তার রিল বানানোর জন্য দলের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হবে। তবে এটা ঘটনা, হুমায়ুন কবির এই যে পার্টি কাল ঘোষণা করলেন, তার দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি, সম্ভবত এরকম ইদানিংকালের মধ্যে দেখা যায় না। যেদিন পার্টি ঘোষণা হলো ঠিক সেদিনই তিনি 9 জন প্রার্থীরও নাম ঘোষণা করে দিলেন। হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। সোমবার বেলডাঙ্গার সভা থেকে নতুন দল ঘোষণা করলেন, নাম জনতা উন্নয়ন পার্টি, চেয়ারম্যান হুমায়ুন নিজে। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে নতুন দল ঘোষণার পাশাপাশি ভোটের ইশতেহারও প্রকাশ করে দিলেন হুমায়ুন কবির। দল ঘোষণা, ইশতেহার প্রকাশ, 9 আসনে প্রার্থী ঘোষণা, কিছুই বাদ গেল না। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির নিজে। ভগবানগোলা থেকে প্রার্থী আরেক হুমায়ুন কবির, যিনি ব্যবসায়ী। রানীনগর আসনে প্রার্থী এক চিকিৎসক, তাঁর নামও হুমায়ুন কবির। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। গ্রামীণ খড়গপুরের প্রার্থী, আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। 54 মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি মনীষা পান্ডে। 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এ মাসের শুরুতেই তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সেই হুমায়ুনের এবার নতুন দল ঘোষণা। 2021 থেকে রাজ্যের শাসক দল উন্নয়ন নামক শব্দের প্রতি জোর দিয়ে যে কোনো নির্বাচনে লড়াই করতে চায়। হুমায়ুন কবিরের দল তার নিজের নামের ক্ষেত্রে উন্নয়ন শব্দকে জুড়ে দিয়ে কার্যত রাজ্যের শাসক দলকেই 2026 বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তিনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বা দলের যে কমিটি ঘোষণা করলেন, সেখানেও সংখ্যালঘু মুখের বাইরে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুখেদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষভাবে কিভাবে এই দল কাজ করবে সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। হুমায়ুন কবির একটা রাজনৈতিক দল খুলে ফেললেন, জনতা উন্নয়ন পার্টি। কিন্তু এই রাজনৈতিক দল এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যতটা গর্জাচ্ছেন হুমায়ুন কবির, ততটা বর্ষাবে কি? এই ভোটে হুমায়ুন কবিরের এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি? বিজেপি হয়তো 2-1
সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে এই হুঙ্কার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য রাজনীতির সবথেকে শক্তিশালী দুই শিবিরকে। প্রথমে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, তারপর নতুন দল ঘোষণা। হুমায়ুন কবির কি পারবেন বাংলার 22 গজে রান তুলতে? তিনি কি আদৌ পারবেন মুসলিম ভোটে ভাগ বসাতে? জল মাপছে সব পক্ষই। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন, মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবার আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আরেকটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। হুমায়ুনকে ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব। পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোট, 40%-এর বেশি মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা 74। এই আসনগুলিতে মুসলিম ভোটই হার জিতের অঙ্ক ঠিক করে দেয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 74টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 71টিতে, বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 2টি, আইএসএফ পেয়েছিল 1টি আসন। এ রাজ্যে এমন 146টি বিধানসভা আসন রয়েছে যেখানে 25%-এর বেশি মুসলিম ভোটার। গত বিধানসভা ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 131টিতে, বিজেপি পেয়েছিল 14টি, আইএসএফ পেয়েছিল 1টি। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে। কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা শাসন বিকাশ দেব। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। নিউজ 18 বাংলা। জিরো করব, জিরো করব, জিরো